আচ্ছা, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ অর্থাৎ আজকে আমরা সাহিত্যে চলে আসছি। সাহিত্য নিয়ে প্রথমে আমরা আলোচনা করি যে কী ধরনের প্রশ্ন আসে, কীরকম আসে। আধুনিক যুগ যখন শুরু করব তখন আমরা আধুনিক যুগ নিয়ে আলোচনা করব। তার আগে আমরা প্রাচীন যুগ দেখি। প্রাচীন যুগ হচ্ছে তোমার প্রাচীন আর মধ্যযুগ থেকে হচ্ছে তোমার 5 নম্বরের প্রশ্ন আসে। প্রাচীন আর মধ্যযুগ। আর আধুনিক যুগ থেকে হচ্ছে 15। এখন এই প্রাচীন আর মধ্যযুগ থেকে অনেক সময় এমনও হয় যে প্রাচীন যুগ থেকে 3টা আসছে, আধুনিক যুগ থেকেও তোমার 3টা আসছে, মধ্যযুগ থেকেও তোমার 3টা আসছে, অথবা 2টা আসছে। তোমার 5 থেকে 6টা, এর বেশি থাকে না। অনেক সময় 4টাও থাকে। সেক্ষেত্রে তোমার আধুনিক যুগে গিয়ে 16টা থাকে। তোমার হিসেবে 20টাই হবে, তবে এখানে 4টা অথবা 6টা থাকবে। 5টার জায়গায় 4টা বা 6টাও থাকতে পারে, একটা কম বা একটা বেশি থাকতে পারে। তো প্রশ্নগুলো কেমন হয়? নর্মালি হচ্ছে প্রাচীন যুগ থেকে তোমার 1টা বা 2টো প্রশ্ন থাকে, আর 3টা হচ্ছে তোমার মধ্যযুগ থেকে থাকে। তো মধ্যযুগ থেকে 3টার জায়গায় 4টাও থাকতে পারে, 2টোও থাকতে পারে। ঠিক আছে, তো আসো আগে আমরা প্রশ্নগুলো দেখি। চর্যাপদ থেকে প্রতিবার প্রশ্ন আসছে, মধ্যযুগ থেকে তো আসেই। হ্যাঁ, তো প্রাচীন যুগ থেকে দেখো, প্রাচীন যুগে একটাই টপিক আমরা পড়ি, সেটাই হচ্ছে চর্যাপদ। তো চর্যাপদের যে প্রশ্নগুলো সেগুলো কেমন একটু দেখো। 40 BCS-এ চর্যাপদে কোন ধর্মমতের কথা উল্লেখ আছে? এটা হচ্ছে 40 BCS। সন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 38 BCS। চর্যা বিনিশ্চয়, এটা হচ্ছে 37 BCS আসছে। তাহলে দেখো 37-এ 2টো আসছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? আচ্ছা, সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? এটা ছিল 35 BCS, যেটাতে প্রথম সিলেবাসটা অন্তর্ভুক্ত করা হয়েছিল তখন। বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন কোনটি? দোহাকোষ, এটা হচ্ছে 35তম BCS-এ আসছে। আর হচ্ছে খেয়াল করো, 41-এ তোমার আসছে চর্যাপদের টিকাকারের নাম কি? কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষা প্রয়োগ আছে? এটা হচ্ছে 42, ডাক্তারদের যেটা স্পেশাল ছিল। 43-এ একটু খেয়াল করো, 3টা প্রশ্ন আসছে। এই 43-এ তোমার 2টো প্রশ্ন খুবই সহজ ছিল। একটা প্রশ্ন ছিল রুখের তেঁতুলি কুম্ভীরে খায়, এই কথার অর্থ কি? হ্যাঁ, অর্থ আসছে। আর 44 BCS-এ খেয়াল করো, একটা প্রশ্নও নাই। এবং 44 BCS-এ তোমার 4টা তোমার মধ্যযুগ থেকে ছিল। হ্যাঁ, একটা প্রশ্নও ছিল না। চর্যাপদ থেকে প্রশ্ন আসলে কিন্তু ভালো। কেন ভালো? কারণ তোমার প্রাচীন আর মধ্যযুগে যে পড়া আছে, হ্যাঁ, যতটুকু সাহিত্যের যতটুকু আমরা পড়ব, এর চাইতে কি আর বেশি অ্যাড হবে? তুমি লিখে দিয়ে আসতে পারবো বা আমি লিখে দিয়ে আসতে পারবো প্রাচীন মধ্যযুগে গিয়ে? এটা সম্ভব না। তাহলে প্রাচীন আর মধ্যযুগের টপিকগুলো হচ্ছে নির্দিষ্ট। হ্যাঁ, এখানে বেশির কিছু নাই। আর আধুনিক যুগে হচ্ছে তোমার অসংখ্য তথ্য, লেখক বেশি, তোমার রাইটিংসগুলো বেশি, তারপর হচ্ছে তোমার নতুন নতুন লেখকের জন্ম হচ্ছে, নতুন বই প্রকাশিত হচ্ছে, এখানে অনেক বেশি তথ্য। কিন্তু প্রাচীন আর মধ্যযুগ থেকে যদি প্রশ্ন বেশি আসে, এটা ভালো তোমাদের জন্য। প্রাচীন আর মধ্যযুগ এমনভাবে পড়বা যেন এখান থেকে কোনোভাবেই প্রশ্ন মিস না হয়। কেন? কারণ আধুনিক যুগ থেকে তুমি অনেক পড়ার পরেও প্রশ্ন মিস হতে পারে, কমন নাও পেতে পারো। কিন্তু যদি তুমি প্রাচীন আর মধ্যযুগ ভালো করে পড়ো, তাহলে কি, এখন মাত্র শুরু হয়েছে রাফা, প্রাচীন আর মধ্যযুগ যদি ভালো করে পড়ো, তাহলে এখান থেকে কমন পাবা, এটা মোটামুটি নিশ্চিত। ঠিক আছে, তো চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কি? এটা হচ্ছে 45 BCS-এ আসছে। তো আমি বারবার বলতেছিলাম যে এই প্রশ্ন যেহেতু আসে নাই, আসতে পারে। হ্যাঁ, এরপর আসো আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে আসো বাংলা সাহিত্যের যুগ বিভাগটা। তো যুগ বিভাগ খেয়াল করো, যুগ বিভাগটা আসলে কেন হয়? এটা হচ্ছে সাহিত্যকর্মের যে বৈচিত্র্য বা বৈশিষ্ট্য, সেটা বিশ্লেষণ করেই মূলত যুগ বিভাগটা হয়। ধরো মধ্যযুগের সাহিত্যগুলো কেমন, প্রাচীন যুগের কেমন, বা আধুনিক যুগের কেমন, একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে এই সাহিত্যের বৈশিষ্ট্যগুলো কেমন, এটার উপর নির্ভর করে দেখা যাচ্ছে আমাদের যে যুগ বিভাগ সেটা হচ্ছে। তো ঠিক বাংলা সাহিত্যে যে যুগ বিভাগ হয়েছে, সেটাও কি, যে প্রাপ্ত নিদর্শন, সেটার উপর ভিত্তি করে হয়েছে। এবং বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রধানত 3টি যুগে ভাগ করা হয়। সেই 3টি যুগ কি? প্রাচীন যুগ 650 থেকে হচ্ছে 1200 খ্রিস্টাব্দ। মধ্যযুগ 1201 থেকে, খেয়াল করো 1200 না, 1201 থেকে হচ্ছে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ। আর আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান কাল পর্যন্ত, আজকে এই মুহূর্ত পর্যন্ত হচ্ছে তোমার কি, আধুনিক যুগ।
তো আমরা মূলত আলোচনা করবো আজকে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা, এটা নিয়ে। তো প্রাচীন যুগের যে সাহিত্যের বৈশিষ্ট্য, আমরা যে সাহিত্যিক নিদর্শনগুলো পেয়েছি প্রাচীন যুগের মধ্যে, সেগুলো প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গোষ্ঠীকেন্দ্রিকতা এবং ধর্ম নির্ভরতা। মধ্যযুগও আমরা পাই যে তোমার দেবদেবী নির্ভর, ধর্ম নির্ভর সাহিত্য পাই, এবং সেখানে দেবদেবী বা ধর্মই প্রধান। কিন্তু আধুনিক যুগে গিয়ে সেটা আবার কি চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? বাংলা সাহিত্যের জন্য কোন বইটা ভালো হবে? আচ্ছা, তোমাদেরকে বলি, বাংলা সাহিত্যের জন্য তোমরা যেটা তো অলরেডি আছে, কি বলে এটা তোমাদের, অগ্রদূত তো তোমরা পড়তে পারো, যারা কিনেছো সেটা পড়তে পারো। এছাড়াও তুমি সাহিত্য কথা বইটাই নিতে পারো। সাহিত্য কথার মধ্যে তোমার সংক্ষেপে অনেক কিছুই দেওয়া আছে, বেশ ভালো বই, সাহিত্য কথা বইটাও নিতে পারো। আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম, প্রাচীন যুগের সাহিত্যের অলিখিত নিদর্শনগুলো কি কি খেয়াল করো। অলিখিত নিদর্শন এখানে আমরা বলেছি, যেহেতু প্রাচীন যুগের সাহিত্যের একমাত্র লিখিত নিদর্শন হচ্ছে চর্যাপদ, তাহলে বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে, এটা একমাত্র কি লিখিত নিদর্শন, ওকে? তাহলে বাকিগুলো কি? সেটা হচ্ছে অলিখিত নিদর্শন, ছড়া, রূপকথা, তারপর হচ্ছে প্রবাদ। ছড়া, রূপকথা আর প্রবাদ। এখন অনেক সময় প্রশ্ন আসে যে খনার বচন, হ্যাঁ, খনার বচন কোন আমলের সৃষ্টি হচ্ছে? আমি বলি খনার বচন হচ্ছে প্রাচীন আমলের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? শিকড় ভালো, সমস্যা নেই। তাহলে খনার বচন সৃষ্টি হয়েছে কখন? প্রাচীন যুগে, রাইট? সৃষ্টি হয়েছে কখন? প্রাচীন যুগে। এখন আসো, খনার বচন কি তখন লিখিত হয়েছে, লেখা হয়েছে? তখন কিন্তু লেখা হয়নি, আমরা লিখিত নিদর্শন কিন্তু পাচ্ছি না। তাহলে লেখা হয়েছে কখন? সেটা হচ্ছে তোমার মধ্যযুগের শুরুতে। তাহলে যদি প্রশ্ন আসে যে তোমার খনার বচন কোন আমলের সৃষ্টি, সেক্ষেত্রে আমরা বলবো প্রাচীন যুগের সৃষ্টি। কিন্তু এটা আমরা পাচ্ছি কখন? মধ্যযুগের শুরুতে। হ্যাঁ, মধ্যযুগের শুরুতে এটা বিকাশ লাভ করেছে, ঠিক আছে? এটা অনেক সময় অনেকে প্রশ্ন করে যে কোন আমলের সৃষ্টি, অবশ্যই প্রাচীন যুগের সৃষ্টি, ঠিক আছে? তারপর আসো চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের সবচেয়ে পুরনো নিদর্শন হচ্ছে চর্যাপদ। মানে আমরা এই যে বাংলা ভাষায় রচিত যে সাহিত্যগুলো পাচ্ছি, সেটা তোমার গল্প বলো, উপন্যাস বলো, কবিতা বলো, এর মধ্যে সবচেয়ে পুরাতন নিদর্শন, সবচেয়ে পুরনো নিদর্শন হচ্ছে চর্যাপদ। এর চাইতে প্রাচীন আমরা আর কিছু পাচ্ছি না, ঠিক আছে? চর্যাপদ হচ্ছে মূলত কতগুলো পদ বা কবিতা বা গানের সংকলন। তাহলে আমরা এখানে কি কি বলেছি? আমরা এখানে কবিতা বলেছি, গানের সংকলন বলছি। এবং তখনকার সময়ে আমরা এখন যেমন কবিতা আবৃত্তি করছি, এরকম করে কিন্তু কি আবৃত্তি করা হতো না, কবিতা গানের মতো করে কি হতো, গাওয়া হতো। তাই অনেকেই একে কি গানের সংকলন বলে, অর্থাৎ এটা হচ্ছে সাধন সঙ্গীত বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে প্রশ্ন আসতে পারে চর্যাপদ কি? তাহলে চর্যাপদ মূলত কি? চর্যাপদ আমরা বলতে পারি কি, চর্যাপদ গান, হ্যাঁ, গানের সংকলন, ঠিক আছে? তাহলে চর্যাপদ হলো বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত, সাধনার জন্য যে সঙ্গীত, সেটাই হচ্ছে কি সাধন সঙ্গীত। কাদের? বৌদ্ধ সহজিয়াদের। তাহলে আমরা একটা ধর্ম সংশ্লিষ্ট একটা বিষয় পেয়ে গেলাম, সেটা হচ্ছে কোন ধর্মটা? সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, রাইট? তাহলে আসো, সহজিয়া কারা? সহজিয়া হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়, যারা হচ্ছে সহজ পথে সাধনা করে। তো চর্যাপদে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা বিবৃত হয়েছে, আমরা অলরেডি বলেছি। এবং চর্যাপদে সহজিয়াদের সাধন তত্ত্ব বিবৃত হয়েছে। গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার বাণী ও আদর্শ নিয়ে মতভেদ হয়। তখন তোমার বৌদ্ধ ধর্ম হীনযান এবং মহাযান, এই দুটো নামে দুদল বিভক্ত হয়ে যায়। এবং মহাযান সম্প্রদায় আবার, যারা মহাযান সম্প্রদায়, তারা আবার বজ্রযান এবং সহজযান, এই দুটি ভাগে বিভক্ত হয়। এই সহজযান বৌদ্ধ সম্প্রদায়ের সাধনার সঙ্গীত হচ্ছে তোমার চর্যাপদ, ঠিক আছে? আসলে এগুলো যে খুব দরকার তা না, জাস্ট সহজযান কারা সেটার জন্য এই সহজযান বৌদ্ধ সম্প্রদায়ের সাধনার সঙ্গীত হচ্ছে তোমার চর্যাপদ। এবং বৌদ্ধ সিদ্ধাচার্যগণ তাদের ধর্মীয় রীতিনীতির নিগূঢ় রহস্য চর্যাপদে রূপায়ণ করেছেন। সহজিয়া মতের প্রবর্তক হচ্ছে মিতনাথ বা মৎস্যেন্দ্রনাথ। এখানে খেয়াল করো, 1882 সালে রাজেন্দ্রলাল মিত্র, আচ্ছা আমরা চর্যাপদটা কোথায় পেয়েছি? চর্যাপদ কিন্তু আমরা কোথায় পাইনি, আমরা বাংলাদেশে পাইনি। তাহলে কোথায় পেয়েছি? আমরা নেপালে পেয়েছি। কখন পেয়েছি? 1882 সালে রাজা রাজেন্দ্রলাল মিত্র নেপালে প্রাপ্ত সংস্কৃত ভাষা রচিত বিভিন্ন বৌদ্ধপুঁথির একটি তালিকা প্রস্তুত করেন। তাহলে তালিকাটা কে প্রস্তুত করেছিল? রাজা রাজেন্দ্রলাল মিত্র। এবং সেই তালিকাটার নাম কি ছিল? তালিকাটার নাম ছিল সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। হ্যাঁ, মানে হচ্ছে তোমার নেপালে যেই সংস্কৃত ভাষায় যে পুঁথিগুলো প্রাপ্ত হয়েছিল, সেগুলোর একটা তালিকা প্রস্তুত করেছিলেন কে? রাজা রাজেন্দ্রলাল মিত্র। এটা কত সালে? 1882 সালে। তো ওনার মৃত্যুর পরে, রাজেন্দ্রলালের মৃত্যুর পর তোমার
বাংলা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, তখন ওই দায়িত্বটা দেওয়া হয়। দায়িত্বটা কী ছিল? দায়িত্বটা ছিল যে বাংলা, বিহার, আসাম, উড়িষ্যা অঞ্চলের পুঁথি সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়। এই দায়িত্বটা কার উপর ছিল? রাজেন্দ্রলাল মিত্রের উপর ছিল। পরের এই দায়িত্বটা দেওয়া হয় কাকে? হরপ্রসাদ শাস্ত্রীকে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলা বিভাগের। ঠিক আছে, তো খেয়াল করো, এই হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি ছিল মহামহোপাধ্যায়। এইটা একবার প্রশ্নটা আসছে যে হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? ওনার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়, এবং তিনি প্রাচীন বাংলার পুঁথির খোঁজে 4 বার নেপালে যান। 1897, 98, 1907 এবং 1922। 1922 তেমন ইম্পর্টেন্টটা, কারণ হচ্ছে 1907 একটা ঘটনা ঘটে গেছে। সেটা কি ছিল খেয়াল করো। 1907 সালে নেপাল ভ্রমণের সময় তিনি নেপালের রাজদরবারে গ্রন্থাগারে কিছু নতুন পুঁথির সন্ধান পান। কত সালে? 1907 সালে। কোথায়? এটা ইম্পর্ট্যান্ট, নেপালের রাজদরবারের গ্রন্থাগারে, রয়্যাল লাইব্রেরিতে। ঠিক আছে, তো পুঁথিগুলো কী কী ছিল? এখন আসো পুঁথিগুলো কি। আচ্ছা, স্লো পড়াতাম, ওকে। খেয়াল করো কী কী পড়েছি। চর্যাপদ হচ্ছে মূলত গান, রাইট? চর্যাপদ হচ্ছে মূলত গান, মানে সাধন সঙ্গীত। কাদের? বৌদ্ধ সহজিয়াদের। কাদের? বৌদ্ধ সহজিয়াদের, রাইট? বৌদ্ধ সহজিয়াদের। এখন এই চর্যাপদ আমরা কোথায় পেয়েছি? হরপ্রসাদ শাস্ত্রী কোথায়? হরপ্রসাদ শাস্ত্রী তোমার এই পুঁথির উদ্দেশ্যে কয়েকবার নেপালে যান। তার মধ্যে 1907 সালে যখন যান, তখন হচ্ছে নেপালের রাজ গ্রন্থাগারে তিনি কিছু নতুন পুঁথির সন্ধান পেয়েছেন। হ্যাঁ, সেই পুঁথিগুলো তিনি একটা নাম দেন। আচ্ছা, সেটা পরে, তার আগে একটু খেয়াল করো যে পুঁথি কী জিনিস। এখন আমরা যখন লিখি, তো সেই লেখাটা আমরা কি করি? হয় কম্পিউটারে টাইপ করি, এরপর হচ্ছে আমরা ওইটা প্রকাশনীর মাধ্যমে কি করি? আমরা এটা ছাপাই, রাইট? ওইটা ছাপাই। এখন আসো, তখন তো কি মুদ্রণ যন্ত্র ছিল? তখন মুদ্রণ যন্ত্র ছিল না। তো পুঁথি হচ্ছে মূলত হস্তলিখিত প্রাচীন গ্রন্থ। হস্তলিখিত প্রাচীন গ্রন্থ কি? তখন যেহেতু তোমার লেখা হতো না। আচ্ছা, ইম্পর্টেন্টগুলো ওকে, আচ্ছা তোমরা জাস্ট এদিকে খেয়াল করো। শোনো, আমি দ্রুত বা আস্তে যেভাবেই পড়ে না কেন তোমরা বুঝতে পারবা, খেয়াল করো। তো পুঁথি জিনিসটা কি? অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে পুঁথি জিনিসটা কি, বা নেপালে পুঁথি কীভাবে পেলো, বা সেটা কি একদম আসলটা কি না, মানে যেটা কবিরা লিখেছে সেটা কি না। না, যেটা কবিরা লিখেছে সেটা না। বিষয়টা হচ্ছে পুঁথি হচ্ছে তোমার হস্তলিখিত প্রাচীন গ্রন্থ। এখন যেরকম মুদ্রণ যন্ত্র আছে, তখন হচ্ছে মুদ্রণ যন্ত্র ছিল না। তো তখন যেহেতু মুদ্রণ যন্ত্র ছিল না, তাহলে কি করতো? যেই লেখাগুলো তোমার বিভিন্ন লেখক লিখাতো, তখন সেগুলো কি করতো? বিভিন্ন লিপিকর ছিল, যাদের পেশা ছিল তোমার এই পুঁথিগুলো, মানে এই লেখাগুলো নকল করা। হ্যাঁ, তারা হচ্ছে পারিশ্রমিকের বিনিময়ে পুঁথিগুলো নকল করতো, এবং এই পুঁথিগুলো যখন নকল করতো তখন তাদেরকে বলা হতো লিপিকর, তাদেরকে লিপিকর বলা হতো। এবং এগুলো কিসের মধ্যে লেখা হতো? তোমার বিভিন্ন চামড়া, তারপর তেড়িৎপত্র, গাছের বাকল, কলা পাতা, তাল পাতা, এই প্রাকৃতিক উপাদানগুলোর সমন্বয়ে যে তোমার যেই তোমার বিষয়টা আবিষ্কৃত হতো, মানে এগুলো রোদে শুকিয়ে জলে ভিজিয়ে সিদ্ধ করে এগুলো লেখার উপযোগী করা হতো। তারপর সেখানে হচ্ছে এগুলো লিখতো। তো তখন হচ্ছে এগুলো তোমার পাণ্ডু বা ধূসর বর্ণের হতো, এবং বিভিন্ন এদের এগুলোতে কোনো রকমের কী লাগতো না? পোকা লাগতো না। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে এই পুঁথিগুলোই হচ্ছে আমরা পেয়েছি, যেগুলো হচ্ছে বিভিন্ন লিপিকরেরা লিখেছে। ওকে, তার মানে এগুলো লুইপা, কান্নপা নিজেরা লিখেছেন, সেগুলো আমরা পেয়েছি, বিষয়টা তা না। এরকম পুঁথি পেয়েছেন কে? এরকম পুঁথি পেয়েছেন হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র পেয়েছে, নাকি হরপ্রসাদ শাস্ত্রী? কে পেয়েছে বলো? হরপ্রসাদ শাস্ত্রী পেয়েছে। ভেরি গুড, ওকে। আচ্ছা, তো পুঁথিগুলো কী কী ছিল খেয়াল করো। হ্যাঁ, হয়েছে। শোনো, পুঁথিগুলো কী কী ছিল খেয়াল করো। চর্যা বিনিশ্চয়, সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, আর হচ্ছে ডাকান্ন পুঁথি। এই পুঁথিগুলো কত সালে পেয়েছে? 1907 সালে। কে পেয়েছে? হরপ্রসাদ শাস্ত্রী। কোথায় পেয়েছে? নেপালের তোমার রাজগ্রন্থাগারে। ঠিক আছে, রাজগ্রন্থাগারে। এতটুকু দরকার আসলে। এখন আসো, এখানে খেয়াল করো তো, চর্যা বিনিশ্চয়, এইটাই মূলত হচ্ছে তোমার কি? চর্যাপদ। এটাই মূলত হচ্ছে চর্যাপদ। এছাড়া আর কি পেয়েছে? সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, ডাকান্ন পুঁথি। এগুলো একটু বাংলা ভাষায় লেখা ছিল না। এখন একটা প্রশ্ন আসছিল যে নিচের কোনটি তোমার প্রাচীন যুগের সাহিত্য? নিচের কোনটি প্রাচীন যুগের সাহিত্য? খেয়াল করো, সেখানে কিন্তু কি দেয় নাই? সেখানে কিন্তু চর্যাপদের কথা উল্লেখ করা নাই।
চর্যাপদের কথা উল্লেখ করা নাই। ধরো এই তিনটা পুঁথির যে কোনো একটা দিল, তাহলে সেটা প্রাচীন যুগের হবে না? সেটা প্রাচীন যুগের হবে কি না? সেটা অবশ্যই কি হবে? সেটা অবশ্যই প্রাচীন যুগ হবে। দোহা হচ্ছে তোমার একটা ছন্দ বিশেষ, এটা হচ্ছে দুই লাইনের চরণ বিশিষ্ট পদকে বলা হয় দোহা। এটা মূলত হচ্ছে তোমার হিন্দি আর হচ্ছে প্রাকৃত ভাষায় যেগুলো লেখা হতো, হ্যাঁ, সেগুলোকে, অর্থাৎ প্রাচীন বাংলা যে অপভ্রংশ এবং হিন্দিতে লেখা হতো, মানে দুই লাইনের পদকে বলা হচ্ছে কি তোমার দোহা। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসো। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী যখন এগুলো খুঁজে পান, তখন তিনি এই 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এটা অনেক ইম্পর্ট্যান্ট, এই নামে সম্পাদকীয় ভূমিকা সহ 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তোমার প্রকাশিত হয়। এই চারটা একসাথে, যে চারটা পুঁথি তিনি একসাথে পেয়েছেন, এই চারটাকে একসাথে কী নামে প্রকাশ করেন? 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। কত সালে প্রকাশিত হয়? 1916 সালে। কোত্থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এই যে দোহা কী জিনিস লেখা আছে, আমি জানি কী কী প্রশ্ন করবা তোমরা। প্রাচীন বাংলার অপভ্রংশ ও মধ্যযুগের হিন্দিতে রচিত 2 চরণ বিশিষ্ট পদ, এগুলোকে বলা হচ্ছে দোহা। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম? আমরা 1907 পেলাম যখন এটা আবিষ্কৃত হয়েছে, এরপর 1916 পেলাম যখন এটা প্রকাশিত হয়েছে। কোত্থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কী নামে? এই নামে। ঠিক আছে, এখন আসো চর্যাপদের নামকরণ নিয়ে নানা মত। হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা আবিষ্কার করে সেটা মূল পুঁথি নয়, এটা আমি একটু আগে তোমাদের বলেছি, সেটা ছিল কি পুঁথির নকল মাত্র। এবং মূল পুঁথিটি যেহেতু এ পর্যন্ত অনাবিষ্কৃত এবং মনে হয় না আর পাওয়া যাবে, সেই কারণে পরবর্তীকালে চর্যা পদাবলীর প্রকৃত নাম নিয়ে মানে তোমার পণ্ডিতদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। তো মুনিদত্তের মতানুসারে এটা তোমাদের আসতে পারে, যে কোনো একটা নামের আসতে পারে। তো মুনিদত্তের মতানুসারে চর্যার নাম হচ্ছে আশ্চর্য চর্যাচয়। আর নেপালে যে প্রাপ্ত পুঁথি ছিল সেই পুঁথিতে নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। এটা ইম্পর্ট্যান্ট থাকতে পারে যে নেপালে প্রাপ্ত পুঁথিতে চর্যাপদের কী নাম ছিল? সেখানে ছিল চর্যাচর্য বিনিশ্চয়, যেটার অর্থ হচ্ছে যা আচরণীয় আর যা আচরণীয় নয়। হ্যাঁ, চর্য মানে হচ্ছে যা আচরণীয়, আর অচর্য মানে যা আচরণীয় নয়। এই প্রশ্নটা একবার আসছিল। ডক্টর প্রবোধচন্দ্র বাগচির মতে চর্যাচর্য বিনিশ্চয়, হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাচর্য বিনিশ্চয়, বিদুসাগর শাস্ত্রীর মতে দরকার নাই। তিব্বতী অনুবাদের নাম হচ্ছে চর্যা কোষ বৃত্তি, চর্যাগীতি কোষ বৃত্তি। আচ্ছা, আধুনিক পণ্ডিতদের অনুমান হচ্ছে চর্যাগীতি কোষ, আর সংস্কৃত টিকার নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। ঠিক আছে, আর চর্যাপদের সংস্কৃত টিকাকার হচ্ছে মুনিদত্ত। এইটা একটু সবাই খেয়াল করো। চর্যাপদের সংস্কৃত টিকাকার হচ্ছে মুনিদত্ত, মানে যে পুঁথিটা পাওয়া গিয়েছিল, হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা পেয়েছে চর্যাপদের, হ্যাঁ, সেই পুঁথিতে মুনিদত্ত নামের একজনের কি ছিল? টিকা ছিল। টিকাটা ছিল সংস্কৃত ভাষায় লেখা। টিকা কী জিনিস? ধরো ব্যাখ্যা করে দেয় না, আমরা ছোটোবেলায় যখন কবিতা পড়তাম, নিচে দিয়ে যে অর্থগুলো বুঝতাম না বা কঠিন শব্দ ছিল, এগুলো কিন্তু নিচে কী ছিল? টিকা ছিল, রাইট? মানে ব্যাখ্যা করে দিত। তো ওই ব্যাখ্যা ছিল, সংস্কৃত টিকা ছিল কার? মুনিদত্তের ছিল। এটা দেখো রিসেন্টলি হচ্ছে মুনিদত্তের নাম আসে নাই, মুনিদত্তের নাম আসতে পারে, যদিও এটা সহজ, সবাই পারবা। চর্যাপদ কি? চর্যা মানে জীবনযাপনের পদ্ধতি, আর পদ অর্থ হচ্ছে চরণ। আর বাংলায় যে চর্চা শব্দটা সেটা আসছে কি? চর্যা থেকে। ঠিক আছে, তাহলে চর্যাচর্যের বিনিশ্চয় ছাড়া বাকি তিনটা ছিল পশ্চিম অপভ্রংশ ভাষায় লেখা। ঠিক আছে, তাহলে এই চর্যাচর্য বিনিশ্চয় ছাড়াও এগুলো কি ছিল? এগুলো হচ্ছে পশ্চিম অপভ্রংশ ভাষায় লেখা। ঠিক আছে, এখন আসো রচনাকালটা কখন হতে পারে। রচনাকাল খেয়াল করো, বিভিন্ন গবেষকগণ এই পুঁথির রচনাকাল সম্পর্কে বিভিন্ন রকমের মতামত দিয়েছেন। ঠিক আছে, তো এর ভিতরে কিছু উল্লেখযোগ্য মতগুলো খেয়াল করো। উল্লেখযোগ্য মতগুলো হচ্ছে তোমার কারগুলো আমরা খেয়াল করবো। আমরা সুনীতি চট্টোপাধ্যায়, সুনীতি কুমার, সুনীতি কুমার, তারপর হচ্ছে সুকুমার সেন, আর হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই তিনটার বিষয়গুলো আমরা, এই তিনজনের যে মতামত সেটা আমরা অবশ্যই কী করব? আমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে খেয়াল করো, সুনীতি কুমার চট্টোপাধ্যায় খ্রিস্টীয় 950 হতে 1200-এর মধ্যে তোমার চর্যাপদ নামে কতগুলো বৌদ্ধ সহজিয়ামতের গানে আমরা বাংলা ভাষা প্রাচীনতম নিদর্শন পাই। তাহলে তিনি বলছেন কি 950 থেকে 1200-এর মধ্যে। সুকুমার সেন বলেছে 900 থেকে 1350। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলেছেন? যে এটা তোমার 650 থেকে 1200-এর মধ্যে। একজন হচ্ছে সুনীতিগ্রম, হ্যাঁ, এদের মধ্যে অবশ্যই কি থাকে, মানে একজন একটা বললে আরেকজন কি অবশ্যই আরেকটা বলবে। তো খেয়াল করো সন্ধ্যা ভাষা কী জিনিস।
এই যে চর্যাগুলো, এখন আমি তোমাদের বললাম যে কা তারুবার পঞ্চবী ডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল, এখন তুমি বলো ম্যাডাম আমি আর ক্লাস করবো না, ম্যাডাম বাংলা ভাষায় পড়ান না। এটা আসলেই বাংলা ভাষা, কিন্তু কি প্রাচীন বাংলা বলে, এবং ভাষার যেহেতু তোমার অনেক চেঞ্জের ভেতর দিয়ে আসে, আমরা অনেক সময় বুঝি না। তো খেয়াল করো, চর্যাপদের ভেতরে রয়েছে নানা ধরনের দুর্বোধ্য ভাব। কেন? আমরা একটু আগে কী বলেছিলাম? সহজিয়াদের, আমরা কি বলেছিলাম? সহজিয়াদের সাধন সঙ্গীত বলেছি না? সাধন সঙ্গীত। এখন সাধন সঙ্গীত মানে বৌদ্ধ সহজিয়ারা যখন সাধন সঙ্গীত লিখছেন, তখন তারা এগুলো সহজ ভাষায় লিখেন না, এগুলো সান্ধ্য ভাষায় লিখেছেন। সান্ধ্য ভাষায় কী জিনিস? সান্ধ্য মানে কি? সন্ধ্যা। কি সন্ধ্যার সময় কী থাকে? একটু আলো, আবার কি অন্ধকার। আলো আর অন্ধকার, হ্যাঁ, কতক আলো কতক অন্ধকার, একই একই। তাহলে আসো, এই যে তোমার সান্ধ্য ভাষা মানে কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। হ্যাঁ, গোধূলি, গোধূলি কেন বলো তো? ওই দিন বলেছিলাম, মানে গরু ওই সময় কি ধুলি উড়িয়ে যায় না, ঘরে ফিরে না। আচ্ছা, তো চর্যাপদের ভেতরে রয়েছে নানা ধরনের দুর্বোধ্য ভাব। এটার আক্ষরিক অর্থের সাথে ভাবগত অর্থের ব্যাপক ব্যবধান আছে। মানে তুমি যে আক্ষরিক অর্থটা করবা, সেটার সাথে ভাবগত অর্থের কি আছে? ব্যবধান আছে। ফলে এই পদগুলোকে বুঝা না বুঝার দ্বন্দ্ব রয়ে যায়। সেই কারণে চর্যায় ব্যবহৃত ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন সন্ধ্যা ভাষা। তাহলে তোমাদের প্রশ্ন আসতে পারে যে হরপ্রসাদ শাস্ত্রী কী বলেছেন? তিনি বলেছেন সন্ধ্যা ভাষা, ঠিক আছে। তো সহজিয়া ধর্মের সকল বই সন্ধ্যা ভাষায় লিখিত। সন্ধ্যা মানে হচ্ছে আলো আধারী ভাষা, কতক আলো কতক অন্ধকার, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। হ্যাঁ, তো এই সকল উঁচু অঙ্গের ধর্মকথার ভেতরে একটা অন্য ভাবের কথাও আছে, সেটা খুলিয়া ব্যাখ্যা করিবার নয়। যাহারা সাধন ভজন করেন তাহারাই সেই কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই। এটা কে বলেছে? এটা বলেছে হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে দেখো সন্ধ্যা ভাষা কী জিনিস? যে ভাষা নির্দিষ্ট কোনো রূপ পায়নি, যে ভাষার অর্থ একাধিক, অর্থাৎ আলো আধারের মতো, সে ভাষাকে পণ্ডিতগণ সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলেন। এই ধরনের ভাষারীতিতে শব্দের দুটো অর্থ থাকে, একটা হচ্ছে সাধারণ অর্থ, আরেকটা হচ্ছে নিগুড় অর্থ। এখন পর্যন্ত যা কিছু পড়েছি এটার মধ্যে দুটো লাইন ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে বলেছেন কি ভাষা? সান্ধ্য ভাষা। কেন সান্ধ্য ভাষা বলেছেন? কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। এগুলো যেহেতু তোমার ধর্মীয় তত্ত্বকথা, এজন্য এগুলোতে কি আছে? একটা সাধারণ অর্থ আছে, আরেকটা নিগুড় অর্থ আছে, অর্থাৎ ইনার মিনিং আছে। কীরকম আমরা একটু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা। টালত ঘর মোর নাহি পরিবেশী, মানে এই যে টালত ঘর মানে টিলার উপরে আমার ঘর, আমার কোনো কি নাই, আমার কোনো প্রতিবেশী নাই। হাড়িত ভাত নাহি নীতি আবেশী, হাড়িতে ভাত নাই কিন্তু নিত্যই মানে প্রতিদিন কি আসে? অতিথি আসে। এটা বলেছে ঢ্যান্ডন-পা। এখানে তাহলে নর্মালি আমরা যে সেন্সটা মানে আমরা বুঝবো, যে কথাটা আমরা বুঝবো, সেটা কি? সেটা হচ্ছে টিলের উপরে আমার ঘর, আমার কোনো ভাত কাপড় নাই, কিছু নেই, কিন্তু প্রতিদিন কি আসে? মেহমান আসে, রাইট? কিন্তু এটা হচ্ছে একটা প্রতীকী। এই প্রতীকের মাধ্যমে তত্ত্বকথা ব্যাখ্যা করা হয়েছে কীরকম? চেতনা শীর্ষ দেশে উঠেছি। তাহলে সেই কি এখন চেতনা শীর্ষ দেশে আছে। এখন আমার চারদিকে মায়ার জগৎ আর নেই, সংসার চেতনাও বিনাশ পেয়েছে। এখন তার চারদিকে কি নাই? তোমার সংসার চেতনাও তার কি হয়েছে? বিনাশ পেয়েছে। এখানে বলছে হাড়িত ভাত নাহি নীতি আবেশী, কিন্তু এখানে বোঝাচ্ছে কি? যে সে এখন চেতনার শীর্ষ দেশে আছে, রাইট? তো এভাবে পদগুলোতে সন্ধ্যা ভাষার ব্যবহারের মাধ্যমে সাধকগণ তাদের সাধন কথা ফুটিয়ে তুলেছেন। বুঝতে পেরেছো তাহলে মানে কেন তোমার এটাকে সান্ধ্য ভাষা বলা হচ্ছে? এই কারণেই সান্ধ্য ভাষা বলা হচ্ছে, কারণ এখানে কি তাদের যে সাধন কথাগুলো, তারা এগুলো মানে নর্মালি তোমার মনে হবে যে তোমার আমরা যদি আক্ষরিক অর্থে দেখি তাহলে একরকম মনে হবে, আর নিগুড় তত্ত্বটা হচ্ছে ভিন্ন। এটাই হচ্ছে বিষয়। এখন আসো চর্যাপদের ভাষা। এখন আসো হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে বাংলা বলে দাবি করেছেন, সেটাকে তখন বিজয়চন্দ্র মজুমদার এই ব্যাপারে আপত্তি জানান। তাহলে আপত্তি কে জানিয়েছেন? বিজয়চন্দ্র মজুমদার। এখন অনেকের প্রশ্ন আসবে, ম্যাডাম চর্যাপদের ভাষা হরপ্রসাদ শাস্ত্রী কী বলেছিল? সন্ধ্যা ভাষা বলেছিল, রাইট? তাহলে এখন আবার বাংলা বললো কেন? বাংলা তো মূল ভাষা, ওটা কি ছিল? ওটা হচ্ছে এই যে তোমার নিগুড় তত্ত্ব আছে, এটা যে একটা সাধন সঙ্গীত, হ্যাঁ এটা যে একটা সাধন সঙ্গীত, এটার যে আলাদা আক্ষরিক অর্থ ছাড়াও আরেকটা তত্ত্বকথা আছে, সেজন্য বলেছে সেটা কি তোমার সান্ধ্য ভাষা, রাইট? কিন্তু তিনি মূলত কি বলেছেন? এটা হচ্ছে বাংলা ভাষা করে যখন দাবি করেন, তখন বিজয়চন্দ্র মজুমদার এ ব্যাপারে আপত্তি জানান, এবং তিনি বাংলা ভাষার ইতিহাস বিষয়ে 1920 সালে খেয়াল করুন, 1920 সালে
বেশ কয়েকটা বক্তৃতা প্রদান করেন। তখন তিনি এই চর্যার ভাষার মধ্যে হিন্দি বৈশিষ্ট্য এবং উড়িয়া প্রাধান্যের কথা বলেন। তাহলে কোন দুটো ভাষার কথা বলেছেন? হিন্দি এবং উড়িয়া প্রাধান্যের কথা বলেন। ঠিক আছে, চর্যাপদের ভাষা বাংলা নয়, এ নিয়ে তাহলে প্রথম কে আলোচনা করেছেন? বিজয়চন্দ্র মজুমদার। বিজয়চন্দ্র মজুমদার কত সালে? 1920 সালে। কোন গ্রন্থে? হিস্ট্রি অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে। তাহলে এখন আসো আমরা কি কি পড়েছি। 1907 সালে, খেয়াল করো, 1907 সালে পাওয়া গেছে একসাথে 4টা, রাইট? এরপর হচ্ছে 4টা পুঁথি পাওয়া গেছে, তার মধ্যে চর্যা চর্য বিনিষ্ঠয় যেটা, সেটা হচ্ছে বাংলা। 4টাকে একসাথে 1916 সালে কি বঙ্গীয় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কি প্রকাশিত হয়েছে। এরপর হচ্ছে আসো ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে কি বলেছেন? সান্ধ্য ভাষা বলেছেন বা সন্ধ্যা ভাষা বলেছেন। এরপর যখন এটার ভাষা নিয়ে আলোচনা হতে শুরু করে, সর্বপ্রথম তোমার বিজয়চন্দ্র মজুমদার বলেন 1920 সালে। 1920 সালে চর্যাপদের ভাষা কি নয়? বাংলা নয়। দুটোই বলছেন। তাহলে 1920 সালে বলেছেন কি চর্যাপদের ভাষা বাংলা নয়। এখন আসো কেন, এটার কারণ কি? কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করো, বাংলা কোত্থেকে, তোমার বাংলা ভাষার জন্ম কোত্থেকে হয়েছে? প্রাকৃত থেকে, রাইট? প্রাকৃত থেকে। তো একজনের মতো আবার একটা, যেমন শহীদুল্লাহর মতো হচ্ছে গরীয় প্রাকৃত, আর তোমার সুনীতি কুমারের মতো হচ্ছে মাগধী প্রাকৃত। তো এই প্রাকৃত থেকে আরও যে ভাষাগুলোর জন্ম হয়েছে, তো সেগুলো যেহেতু কাছাকাছি সময়ের, এবং এগুলো যেহেতু তোমার মাত্র তখন কি বাংলা ভাষাটার বলা যায় যে তারা একটা নির্দিষ্ট রূপ লাভ করেছে ওই সময়ের, যার কারণে তোমার ওই ভাষার মানে ধরো অসমিয়া, উড়িয়া, হ্যাঁ, এই ভাষাগুলোর তোমার যারা পণ্ডিত ছিলেন তারাও চর্যাপদকে তাদের ভাষার প্রাচীন নিদর্শন বলে দাবি করেছেন। ঠিক আছে, তাহলে চর্যাপদ যখন রচিত হয় তখন বাংলা ভাষা পুরোপুরি স্বতন্ত্র ভাষা হয়ে ওঠেনি। হরপ্রসাদ শাস্ত্রী দাবি করেন চর্যাপদের ভাষা বাংলা, রাহুল সাংকৃত্যায়ন দাবি করেন এর ভাষা হচ্ছে হিন্দি। একইভাবে বিভিন্ন ভাষার গবেষকবৃন্দ তাদের ভাষার সঙ্গে চর্যাপদের সম্পর্ক অন্বেষণ করেছেন এবং চর্যাপদকে নিজেদের মাতৃভাষার আদি নমুনা হিসেবে দাবি করেছেন। কেন? কারণ সেখানে অন্য ভাষারও কী ছিল? শব্দ ছিল। তাহলে আমরা চর্যাপদের পদগুলোতে দেখতে পাচ্ছি 5টি ভাষার মিশ্রণ পরিলক্ষিত হয়, সেগুলো হচ্ছে বাংলা, হিন্দি, মৈথিলি, অসমিয়া এবং উড়িয়া। হ্যাঁ, এবং এই কারণেই প্রকাশিত হবার পর ভারতের বিভিন্ন ভাষাভাষীরা তাদের নিজ নিজ ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে দাবি করেছেন। তাহলে চর্যাপদের ভাষা এখন যে সবাই টানাটানি করতেছে একটা নির্দিষ্ট ভাষায় আসতে হবে কিনা, একটা নির্দিষ্ট তোমার কি ফিক্সড করতে হবে যে আসলে এটা কোন ভাষায় রচিত, রাইট? তাহলে তখন দেখো চর্যাপদের প্রথম ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে, মানে প্রকাশিত হওয়ার কত বছর পর? 10 বছর পর। তার বিখ্যাত গ্রন্থ ODPL, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। তাহলে আমরা কি পাচ্ছি? হ্যাঁ, আমরাই জয়ী, ডাক্তার তারিক। তাহলে দেখো চর্যাপদের ভাষা প্রথমবারের মতো আমাদের কে বললো? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কত সালে? 1926 সালে। কোন গ্রন্থ? ODPL। এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা আসতে পারে। ঠিক আছে, তাহলে তিনি কিভাবে বলেছেন যে আসলে চর্যাপদের ভাষা বাংলা? মানে উনি একটা মাইক নিয়ে বলে দিচ্ছেন? না, তিনি সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বিস্তারিতভাবে চর্যাপদের ভাষার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ এবং ছন্দ বিচার বিশ্লেষণ করে প্রমাণ করেছেন চর্যাপদের ভাষা বাংলা এবং চর্যাপদ বাংলা ভাষার সম্পদ, এবং অধিকাংশ ভাষাবিজ্ঞানী এ অভিমত সমর্থন করেন। এছাড়াও চর্যার কবিদের নাম, যারা কবিরা আছেন, পদ্মা নদীর নামের উল্লেখ, যেমন ভুস্তুকুপার 49 নং পদে তিনি বলেছেন পৌয়াখাল মানে হচ্ছে পদ্মা নদীর কথা বলেছেন, প্রভৃতি বিষয় নিয়ে গবেষণা করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষারই আদি নিদর্শন। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম? আমরা যখন বিজয়চন্দ্র মজুমদার তোমার কত সালে 1920 সালে প্রশ্ন তোলেন যে চর্যাপদের ভাষা বাংলা নয়, এখানে কোন কোন ভাষা প্রাধান্যের কথা বলেছেন তিনি? হিন্দি এবং উড়িয়ার কথা, রাইট? হিন্দি এবং উড়িয়ার কথা। তখন সুনীতি কুমার কি এগিয়ে আসেন, এগিয়ে এসে একটা কি লিখে ফেলেন? বই লিখে ফেলেন। এখন হলে একটা স্ট্যাটাস দিতেন, তাই না? আচ্ছা, এখন হতে কি একটা বিশাল একটা স্ট্যাটাস দিতেন, তো কেউ পড়তো না, আবার এসে অনেকে বিরোধ করতো না, সে দিলে বিরোধ করে নাই। দেখো, হ্যাঁ, তো উনি হচ্ছেন ODPL গ্রন্থে প্রমাণ করেন চর্যাপদ হচ্ছে তোমার বাংলা ভাষায় রচিত। তাহলে কত সালে বলে ফেলো? 1926 সালে। ভেরি গুড। নেক্সট,
এখন আসো, এই যে চর্যাপদের ভাষা চলে আসছে, দেখো উনি বলেছেন বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী হচ্ছে এই যে ঠিক, এই দেখো খেয়াল করো, এই যে গৌরী প্রাকৃত, প্রাকৃত থেকে গৌরী অপভ্রংশ, ওই সেখান থেকে হচ্ছে তোমার কি বঙ্গ কামরূপী, মানে ঠিক আগের যে অবস্থাটা, ঠিক আছে। তিনি বলেছেন চর্যাপদের ভাষা হচ্ছে এটা, আসতে পারে, সবাইকে বলে রাখি এটা একবার আসছে অলরেডি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো হচ্ছে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী। এবং চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্ব 1946 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত সহজযান প্রসঙ্গে, ওই যেহেতু সহজযান তোমার সহজিয়া তোমার বৌদ্ধরা লিখেছে, সহজযান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা করেন কে? শশীভূষণ দাশগুপ্ত। এই প্রশ্নটা এখনও আসতে দেখি নাই, হ্যাঁ, 1946 সালে। তারপর আসো চর্যাগীতির পদ সংখ্যা। হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা পেয়েছিল ওখানে সবগুলো ছিল না, ওই পুঁথিতে সবগুলো ছিল না। পূর্ণাঙ্গ পদ পাওয়া গেছে, মানে পূর্ণাঙ্গ কবিতা পাওয়া গেছে কয়টা? পূর্ণাঙ্গ কবিতা পাওয়া গেছে 46টা। এই গ্রন্থের 23 নং পদের অর্ধাংশ পাওয়া গিয়েছিল। 23 নং পদ, আচ্ছা ম্যাক্সিমাম হচ্ছে তোমার 10 লাইনের, কিছু এদিক সেদিক আছে, কিছু একটু বেশি আছে, কিছু একটু কম আছে, হ্যাঁ। তো ম্যাক্সিমাম হচ্ছে 10 লাইনের, এর মধ্যে 23 নং পদের 6 লাইন পাওয়া গিয়েছে। কয় লাইন? 6 লাইন পাওয়া গেছে। তাহলে আমরা বলতে পারি চর্যাপদের কতটা পাওয়া গেছে? তোমার 46.5টা। অনেকে আবার এসে আমাকে কারেকশন করে দেয়, ম্যাডাম হয় নাই, কত 46 দশমিক কয়টা? 6টা। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি পূর্ণাঙ্গ পদ পাওয়া গেছে কতটি? 46.5টি, রাইট। পূর্ণাঙ্গ পাওয়া গেছে 46টা, আরেকটার কত? 23 নম্বর পদের অর্ধেক পাওয়া গেছে, 6 লাইন পাওয়া গেছে, ঠিক আছে। 3টি কবিতা নষ্ট হয়ে গেছে। কোন 3টি একটু খেয়াল করো তো? 24, 25 একসাথে মনে রাখবা, যে মাঝখান দিয়ে একটা পাতা ছিঁড়ে গেছে, এর জন্য কত? 24, 25 মনে রাখবা। মাঝখান দিয়ে একটা পাতা যেহেতু নাই, তাহলে 24, 25 চলে গেছে। আবার সবসময় কি হয়, শেষের দিকে সবসময় কি হয়, বইয়ের খাতার পৃষ্ঠা থাকে না, প্রথম দিকে থাকে না, শেষের দিকে থাকে না, তাই না? তাহলে শেষের দিক থেকে 48 মনে রাখবা। তাহলে কোন 3টি কবিতা নষ্ট হয়ে গেছে? 24, 25 আর 48। এই 3টা কি পাওয়া যায়নি, ওকে, এই 3টা পাওয়া যায়নি, মনে রাখবা। তাহলে অর্ধেক পাওয়া গেছে কোনটার? এটা অলরেডি বলেছি, 23 নংয়ের 6 লাইন পাওয়া গেছে। এবং এই পদের রচয়িতা হচ্ছে ভুসুকুপা, আসতে পারে যেহেতু এটা অর্ধেক রচয়িতা। তাহলে এই অর্ধেকের, যেহেতু এটা অর্ধেক পাওয়া গেছে, তাহলে এটা রচয়িতাকে 23 নংয়ের ভুসুকুপা। খেয়াল করো চর্যাপদের তিব্বতী অনুবাদ। চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কে? কীর্তিচন্দ্র। চর্যাপদ এটা খুবই সহজ, তুমি যখন আধুনিক যুগে যাবা তখন তোমার বারবার ইচ্ছা করবে তোমার প্রাচীন যুগ আর মধ্যযুগ পড়তে। চর্যাপদ তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র, এবং 1938 সালে এই অনুবাদ আবিষ্কার করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। আসতে পারে, এটা আসে নাই, এটা আসছে, কীর্তিচন্দ্রেরটা আসছে, ঠিক আছে, কীর্তিচন্দ্রেরটা আসছে। আচ্ছা, তাহলে 1938 সালে এই অনুবাদ কে আবিষ্কার করেছেন? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। এই দুটো আমরা মনে রাখবো, হ্যাঁ, এটা অলরেডি আসছে। তারপর আসো এখন, তাহলে খেয়াল করো তো, আমরা যে পদগুলো পাই নাই, তাহলে এখানে অনুবাদ পেয়ে যাব না? পাবো কি না? এখানে অবশ্যই অনুবাদ পেয়ে যাব, রাইট? হ্যাঁ, এখানে অনুবাদ পেয়ে যাব। তাহলে আমাদের অনেক প্রশ্নের কি উত্তর পেয়ে যাব, তাই না? খেয়াল করো চর্যাগীতির পদ সংখ্যা। তাহলে দেখো বাকি 3টা পদ ছিল না, 23 নং পদের শেষাংশ এবং না পাওয়া 3টি পদ তিব্বতী অনুবাদ থেকে সংগ্রহ করেছিলেন কে? প্রবোধচন্দ্র বাগচি, ঠিক আছে। মুনিদত্ত এই পুঁথিতেই, কোন পুঁথি? মানে হরপ্রসাদ শাস্ত্রী যেটা পেয়েছিল ওই পুঁথিতেই সংস্কৃত টিকা ছিল, যেটা একদম প্রথমে তোমাদের বলেছি, সংস্কৃত টিকা ছিল। এবং মুনিদত্ত 11 নং পদ ব্যাখ্যা করেননি। মুনিদত্ত কত নং পদ ব্যাখ্যা করেননি? 11 নং পদ ব্যাখ্যা করেননি। কিন্তু 11 নং পদ কি নাই? ব্যাখ্যা কি? ও অনেকে জিজ্ঞেস করে যে তোমার টিকা কি? টিকা হচ্ছে ব্যাখ্যা, ঠিক আছে। এখন অনেকে বলো তো আমাকে যে 11 নং পদটা কি আসলে নাই? প্রবোধচন্দ্র লাগাই দাও, ওটা কেটে। অবশ্যই আছে, 11 নং পদ আছে, তাহলে ব্যাখ্যা করে নাই কোনটা? আসলে একটা ব্যাখ্যা করে নাই, কারণ ওটা ছিল না এবং ওটা নাই। তাহলে কি হয়েছে একটু খেয়াল করো, কঠিন ছিল তাই করেনি। আচ্ছা, এখন সুকুমার সেন বলছে কবিতা হচ্ছে 51টা, কবি হচ্ছে 24 জন। কিন্তু একটু আগে খেয়াল করো তো, আমরা কয়টা পেয়েছিলাম? 46টা পুরো পেয়েছি, 3টা নষ্ট হয়ে গেছে। কয়টা হলো তোমার? 49টা। আর ভুসুকুবার ওইটা 23 নাম্বারটা, যেটার অর্ধেক পাইছি, তো ওইটা ধরলাম পুরোটা ধরো আছে, তাহলে কত হলো? তাহলে একটা যদি যোগ করি আমরা 50টা হয়ে যাচ্ছে, রাইট? 50টা হলো।
তাহলে সুকুমার সেন কতটা বলতেছে? সুকুমার সেন বলছে, এখন আমরা অঙ্ক করব, ঠিক আছে? সুকুমার সেন বলছে 51টা, কবি হচ্ছে 24 জন। সুকুমার সেন বলেছে 51টা, কবি হচ্ছে 24 জন। তাহলে শহীদুল্লাহ কি এটা বলবে না উল্টো বলবে? শহীদুল্লাহ কি এটা বলবে নাকি উল্টো বলবে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলবেন একটা কম, কবিতা 50টা, কবি হচ্ছে 23 জন, উল্টো। হ্যাঁ, তাহলে এখন বলো তো আগের জন কে ছিল? সুনীতি কুমার না অন্য কেউ? অন্য কেউ? আচ্ছা, উনি সুকুমার সেন ছিলেন। অনেকে ভাবে যে যেহেতু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, নিশ্চয়ই আগের জন কে ছিল? সুনীতি কুমার ছিল। না, সুনীতি কুমার না, উনি হচ্ছেন সুকুমার সেন, ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 50টা, কবিতার জন। কারণ কি? মানে এটার কি কারণ? কারণ ওই যে নষ্ট হয়ে যাওয়াতে একটা ঝামেলা লেগে গেছিলো। ওখানে একটা ঝামেলা কি ছিল একটু খেয়াল করো। হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা পেয়েছিল, আমি তোমাদের আগেও বলেছি, সেটা কি মূল পুঁথি? মূল পুঁথি ছিল না, সেটা ছিল একটা নোট বই বা গাইড বই বা বই। মোট কথা সেটা হচ্ছে মূল পুঁথি ছিল না, সেটা একটা নকল পুঁথি ছিল। হ্যাঁ, তো ধারণা করা হয় তখন যে বৌদ্ধ শিক্ষা কেন্দ্রগুলো ছিল, সেখানে শিক্ষার্থীদের সুবিধার জন্য তোমার গান আর টিকে একটা বইতে সংযুক্ত করা হয়েছে। খেয়াল করো, কবিরা যখন কবিতা লিখেছে, সাথে সাথেই কি তোমার মুনি দত্ত এসে ওখানে টিকা লিখে দিয়েছে? বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে টিকাও আলাদা ছিল, তোমার কবিতাগুলোও কি আলাদা ছিল। ধরো এটা এখানে টিকা কবিতা ছিল, এখানে কি, এখানে হচ্ছে তোমার টিকা ছিল, রাইট? হ্যাঁ, এখন স্টুডেন্টরা যাতে পড়তে সুবিধা হয় বৌদ্ধ শিক্ষা কেন্দ্রে, তখন হচ্ছে এটাকে কি করেছে, তোমার কোনো এক লিপিকর তার চর্যার মূল পুঁথি, চর্যার যে মূল পুঁথি আর হচ্ছে তোমার টিকার পুঁথি, এই যে টিকার পুঁথি, ধরো এটা হচ্ছে মূল পুঁথি, এটা থেকে সে একসাথে করবে, দুটাতে এই দুটো কি করবে, একসাথে করবে। মানে এই পুঁথিটা আর এখানে হচ্ছে এটা কি, এগুলো হচ্ছে টিকা, এগুলো আলাদা আলাদা ছিল। হরপ্রসাদ শাস্ত্রী যেটা পেয়েছে সেটাতে একসাথে। এখন আসো, যখন একসাথে করবে, তখন সে যখন মূল পুঁথি দেখলো, মূল পুঁথিতে দেখলো যে 10 নম্বর একটা কবিতা আছে, 10 নং পদে একটা কবিতা আছে। সেটা কার? সেটা হচ্ছে লারিডম্বিপার। সেটা হচ্ছে কার? সেটা লারিডম্বিপার। ওকে, এটা হচ্ছে 10 নং পদ, লারিডম্বিপার। এখন টিকা কিন্তু মণিদত্তের ওই টিকাটা ছিল না। এখন সে কি লিখেছে জানো? সে লিখেছে লারিডম্বিপাদানাম সুনেত্তাদি চর্যায় ব্যাখ্যা নাস্তি। মানে লারিডম্বিপা যে কবিতাটা লিখেছে, যে পদটা লিখেছে, সেটার কোনো কি নাই, ব্যাখ্যা নাই। বলেছে লারিডম্বিপা যে কবিতাটা লিখেছে 10 নং পদের পরে লেখা, মানে 10 নং পর্যন্ত সব ঠিকঠাক, 10 নং পর্যন্ত তোমার কবিতাও আছে, সাথে কি আছে, টিকাও আছে। এখন 10 নংয়ের পরে সে লিখেছে লারিডম্বিপাদানাম সুনেত্তাদি চর্যায় ব্যাখ্যা নাস্তি, মানে হচ্ছে 10 নং পদের কোনো কি নাই, লারিডম্বিপা রচিত 10 নং পদের ব্যাখ্যা নাই। তো ব্যাখ্যা নাই, তাহলে তুই লারিডম্বিপার নামটাও না লিখতি, ঝামেলা কি চুকে যাইতো। কিন্তু সে কী করলো, লারিডম্বিপার নামটা লিখে দিচ্ছে, কিন্তু কবিতাটা আর রাখে নাই। ব্যাখ্যা নাই যেহেতু, সে কবিতাও রাখে নাই। এই জন্য ধারণা করা হচ্ছে মূল পুঁথিতে আরও একটা পদ বেশি ছিল, যেটা কোথায় নাই, যেটা হরপ্রসাদ শাস্ত্রী যেটা পেয়েছে সেটাতে নাই। ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা তোমরা? মানে হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটা পাচ্ছে সেখানে লারিডম্বিপার নাম আছে, কিন্তু লারিডম্বিপার কোনো কি নাই, কবিতা নাই। আচ্ছা, বুঝো নাই? হাই কি বলে, খেয়াল করো। এই কথা থেকে স্পষ্টত প্রতীয়মান হয় যে আবিষ্কৃত পুঁথির লিপিকর যে টিকার পুঁথি দেখে অনুলিপিটা তৈরি করেছিলেন, সেখানে 10 নং পদের পরের পদটির টিকা লেখা ছিল না। যদিও পদের পুঁথিটিতে 10 নং পদের পরে লারিডম্বিপা রচিত একটি পদ ছিল, কিন্তু টিকা না থাকায় সেটি আবিষ্কৃত চর্যার পুঁথিতে সংযুক্ত করা হয়নি। এর থেকে বোঝা যায় চর্যার মূল গ্রন্থে তো অন্তত আরও একটি পদ ছিল, যার রচয়িতাকে লারিডম্বিপা। বুঝতে পেরেছো বিষয়টা? সে অনুসারে চর্যাপদের পদ সংখ্যা কতটি? 51টি। তারপর আসো হরপ্রসাদ শাস্ত্রী। দেখো 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রীর যে আবিষ্কৃত চর্যাপদ পাওয়া গিয়েছিল, সেখানে সংখ্যা ছিল 46.5টি, যার পদকর্তা কতজন? 22 জন। পদকর্তা কতজন? 22 জন। কিন্তু সংস্কৃত টিকাকার মুনি দত্তের টিকায় 24 জন পদকর্তার নাম পাওয়া গিয়েছিল। সেদিক থেকে 2 জনের কোনো পদ পাওয়া যায়নি। সেই দুজনকে তন্ত্রীপা আর লারিডম্বিপা। কে? তন্ত্রীপা আর লারিডম্বিপা। কিন্তু হরপ্রসাদ শাস্ত্রীর মৃত্যুর পর 1938 সালে
ডক্টর প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের একটি তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন, যেখানে তোমার 25 নং পদের পদকর্তা হিসেবে আমরা কার নাম পাই? তন্ত্রীপার নাম পাওয়া গেল, লাইডম্বিপার কোনো পদই পাওয়া যায়নি। একটু খেয়াল করো তো, তাহলে আমরা খেয়াল করো তো 25 নং পদ আমরা বলেছি না 24, 25 আর হচ্ছে 48, এই তিনটে আমরা পাইনি। তো এর মধ্যে তোমার 25টা আমরা অবশেষে কি ও সবগুলোই আমরা অবশেষে পেয়ে গেছি এবং বুঝে গেছি 25 কার ছিল? 25 ছিল তন্ত্রীপার। তো শেষ পর্যন্ত আমরা বুঝতে পারি, আমরা শেষ পর্যন্ত বাকিদের সমস্যা হয় না কেন, বাকিদের এই ধরো 24 আর 48 নিয়ে সমস্যা হয় না কেন জানো? কারণ তাদের নামে আরও কবিতা ছিল, বুঝতে পেরেছ? তাহলে 25 নং তন্ত্রীপার ওই একটাই ছিল কবিতা, যার কারণে আমরা বুঝতে পারি না যে তন্ত্রীপার আসলে কত নম্বরটা লিখেছে, সে কি 24 লিখেছে না 25 লিখছে না 48 লিখছে। পরে আমরা বুঝতে পেরেছি আমরা 25 নংটাকে তন্ত্রীপা লিখেছিল, সেটা কোথায় পেয়েছি আমরা? তিব্বতী অনুবাদে। তাহলে খেয়াল করো তো, এই যে হরপ্রসাদ শাস্ত্রীর যে টিকাটা পেয়েছিল, মানে যে পুঁথিটা পেয়েছিল, সেখানে 24 জন পদকর্তার নাম পাওয়া গিয়েছিল। তাহলে 24 জন পদকর্তার মধ্যে খেয়াল করো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কতজন বলেছে বলো তো? 23 জন, রাইট? তাহলে আমরা তন্ত্রীপা সহ 23 জন পাচ্ছি কি না? 23 জন পাচ্ছি, 23 জন পদকর্তা পাচ্ছি। এবং লাইডম্বিপা যদি কোনো পদ না লিখে 50 জন হচ্ছে কি না? 50 হচ্ছে। ওকে, এখন আসো লাইডম্বিপা সহ সুকুমার সেনের মতে, সুকুমার সেন লাইডম্বিপা সহ 24 জন হচ্ছে কি না? হচ্ছে। লাইডম্বিপা যদি একটা পদ লেখে, ওই যে 10 নম্বর পদটা, 11 নম্বর পদটা যদি লিখে থাকে, তাহলে কতজন? কয়টা? 51টা। বুঝতে পারছো এবার সুকুমার কেন এটা বলছে আর শহীদুল্লাহ কেন এটা বলছে? ক্লিয়ার? তাহলে চর্যাপদে মোট 24 জন কবির নাম পাওয়া যায়, ঠিক না? লাইডম্বিপা সহ একজন কবির পদ পাওয়া যায়নি, তার নাম কি? তার নাম হচ্ছে লাইডম্বিপা। সেই হিসেবে পদ প্রাপ্ত কবির মোট সংখ্যা কতজন? 23 জন। 10 নং পদের পরে বলছি। চর্যাপদের রচনাকাল খেয়াল করো, পাল আমলে চর্যাপদের পদগুলো লেখা শুরু হয় এবং 7ম থেকে দ্বাদশ শতাব্দীকাল জুড়ে এগুলো লিখিত হয়। এই খেয়াল করো তো, পাল আমলে কারা ছিল? তারা কি ছিল? বৌদ্ধ না? বৌদ্ধ কি না? কীভাবে মনে রাখবা তোমরা যারা কি জানো বাংলাদেশ বিষয়াবলী যারা পড়ো, তারা প্রথমে কীভাবে মৌর্য, রাইট? আগে পড়বা কি? মৌর্য, তারপর হচ্ছে গুপ্তর পরে কি? গুপ্তর পরে হচ্ছে শশাঙ্ক বেশি দিন ছিল না। শশাঙ্কর পরে কি? মাৎসন্যায়, রাইট? শশাঙ্কর পরে কি? মাৎসন্যায়ের পরে কি? পালের পরে কি? সেন। এই সিরিয়াল যদি মনে না রাখো, বাংলাদেশ বিষয়াবলী মনে থাকবে না। তো খেয়াল করো, প্রথমে মৌর্যদের মধ্যে তোমার সম্রাট অশোক কী ছিল? বৌদ্ধ, রাইট? তিনি বৌদ্ধ ধর্মের বিশাল একটা সম্মিলনও করেন। এরপর সে গুপ্তরা কি? হিন্দু। এরপরে শশাঙ্ক, তারপর হচ্ছে মাৎসন্যায়, মানে তখন ঝামেলা চলতেছিল। তারপর হচ্ছে পালরা কি? পালরা হচ্ছে বৌদ্ধ। তাহলে পালরা কি? বৌদ্ধ। হ্যাঁ, এই যে পাল আমলে চর্যাপদের পদগুলো লেখা শুরু হয়, এটা অনেক সময় আসতে পারে, হ্যাঁ। এবং 7ম থেকে দ্বাদশ শতাব্দীকাল জুড়ে এগুলো লিখিত হয়, মানে একটা নির্দিষ্ট সময়ে একজন লিখে ফেলছে তা না, বিভিন্ন সময়ে যেগুলো লেখা হয়েছে পরবর্তীতে সেগুলো কি লিপিকাররা এক জায়গায় করে নিচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো চর্যাপদের রচনাকাল ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল হচ্ছে 950 থেকে 1200। এইটা কিন্তু আগে একটা স্লাইডে ছিল। তাহলে আমরা সুনীতি কুমার অবশ্যই মনে রাখবো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200। ক্লিয়ার? ধর্মমত, চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে? 1927 সালে। তাহলে 1927-এর আগে আমরা কোন সালটা পেয়েছিলাম? আমরা 1926 পেয়েছিলাম, ODBL। এবং ওনার বুদ্ধিস্ট মিস্টিক সংস প্রকাশিত হয় 1960 সালে। কত সালে? 1960 সালে। এটা হচ্ছে আমাদের অনার্সে এটা পাঠ্য ছিল, চর্যাপদ বুদ্ধিস্ট মিস্টিক সংস। হ্যাঁ, এটা আসে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত বইয়ের চর্যাপদের নাম কি, ঠিক আছে? বুদ্ধিস্ট মিস্টিক সংস, এটা প্রকাশিত হয়েছিল 1960 সালে।
আচ্ছা এইটা, এই যে এই বইটা। তারপর আসো, এখন আসো চর্যাপদ শুধু কি বুদ্ধিস্ট মিস্টিক সংস? আর নাই, আরও আছে। এই আনোয়ার পাশা এবং আব্দুল হাই যেটা সম্পাদনা করেছেন সেটার নাম হচ্ছে চর্যা গীতিকা। আসতে পারে, আনোয়ার পাশা ও আব্দুল হাই সম্পাদিত চর্যাপদের নাম কি? চর্যা গীতিকা। আরেকটা আছে চর্যা গীতিকা, এটা হচ্ছে সৈয়দ আলী হাসান সম্পাদিত। তো একসাথে আসবে না, টেনশন নাই, ওকে, একসাথে আসবে না। কিসে পড়ছি? বাংলায় পড়ছি। আচ্ছা, তারপর আসো এখানে কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ যেগুলো চর্যাপদ সম্পর্কিত। তাহলে দেখো তো, 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এটা সবাই পারবে। এটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, কত সালে? 1916 সালে, তাই না? দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে ODBL, এটাকে ডক্টর সুনীতি কুমার। বুদ্ধিস্ট মিস্টিক সংস, তাহলে এটাকে, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, রাইট? আর এখানে দুটো চর্যাপদের নাম আছে, এটা মনীন্দ্রমোহন বসু, অতীন্দ্র মজুমদার, আসবে না। হিস্ট্রি অফ দি বেঙ্গলি পিপল, ডক্টর নিহার রঞ্জন রায়। তারপর হিস্ট্রি অফ এনশিয়েন্ট বেঙ্গল, রমেশচন্দ্র মজুমদার। চর্যা গীতিকা, আনোয়ার পাশা, আব্দুল হাই, যেটা একটু আগে বলেছি। আর নতুন চর্যাপদ, এটা হচ্ছে তোমার সৈয়দ মোহাম্মদ শাহেদ। চর্যাপদের ছন্দ, চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। খেয়াল করো সবাই। উল্লেখযোগ্য কবি: লুইপা, কাহ্নপা, ভুসুকোপা, সবরপা, সবরীপা, সরহপা, সবরীপা, লাইডম্বিপা, বিরূপা। আচ্ছা, এগুলোর দরকার নাই, হ্যাঁ, আমরা অন্য কিছু পড়ি। এই যে কবিদের নামের শেষে আমরা যে পা বলছি, সেটা কেন? যেহেতু তারা পদকর্তা ছিলেন, পদ রচনা করতেন, হ্যাঁ, এজন্য পদ থেকে পাদ, সেখান থেকে পা, এবং দুটি কারণে নামের শেষে পা দেওয়া হতো, পদ রচনা করতেন বলে এবং সম্মান বা গৌরব সূচক কারণে। আর কাহ্নপা, খেয়াল করো তো, চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কাহ্নপা। তার কবিতা হচ্ছে কতটি? 13টি। সর্বোচ্চ কবিতা, খেয়াল করো, চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ কবিতা। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কাহ্নপা, তার কবিতা হচ্ছে 13টি, হ্যাঁ। এখন তার কিন্তু একটা পদ পাওয়া যায়নি, বুঝতে পেরেছ? খেয়াল করো, তার কিন্তু একটা পদ পাওয়া যায়নি। তাহলে যদি বলা হয় যে তোমার কাহ্নপা রচিত প্রাপ্ত পদ সংখ্যা যদি বলে, তখন কি বলবা? তখন বলবো 12টি। কেন? কারণ হচ্ছে 24 নং পদ যে আছে না, 24 নং পদ, এই 24 নং পদটা কার ছিল? কাহ্নপা। এখন আসো, কেন 12টা? শোনো, আমরা পেয়েছি বাংলায় কি পেয়েছি? আমরা বাংলায় পাইনি, রাইট? বাংলায় পাইনি আমরা, ওটা কিসে? তিব্বতী অনুবাদ পেয়েছি, রাইট? আমরা কিন্তু বাংলায় শেষ পর্যন্ত পাই নাই। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, আমরা কয়টা পাই নাই? 24, 25 আর হচ্ছে 48, তাই না? তাহলে 24 হচ্ছে তোমার কাহ্নপার, 25 হচ্ছে কার? তন্ত্রীপার, এটা আমরা সবাই জানি, তন্ত্রীপার। আর 48 যেটা, সেটা হচ্ছে কুক্কুরিপার, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো সর্বোচ্চ কবিতা। দ্বিতীয় সর্বোচ্চ কবিতা রচনা করেছেন ভুসুকুপা, ওনার হচ্ছে 8টা। চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ কবিতা রচনা করা হচ্ছে সরহপা, ওনার হচ্ছে 4টা। চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ কবিতা রচনা করেছেন কুক্কুরিপা, ওনার হচ্ছে 3টা, ঠিক আছে? তাহলে 2টি করে কবিতা লিখেছে 3 জন কবি। তারা কে? লুইপা, একদম প্রথমটা কিন্তু ওনার, এই যে 1 নং পদ, 1 আর 29, সবরপা আর হচ্ছে শান্তিপাড়া, 2টো করে, আর বাকিরা 1টা করে। তাহলে একটা জিনিস খেয়াল করো, যে পদগুলো পাওয়া যায়নি সেগুলোর রচয়িতা আসতে পারে, যেহেতু আসে নাই এরকম করে, হ্যাঁ। তাহলে 23 নং পদ ভুসুকুপা, 24 নং কাহ্নপা, 25 হচ্ছে তন্ত্রীপা, আর 48 হচ্ছে কুক্কুরিপা। এখানে এই 4টা ইম্পর্ট্যান্ট। কাহ্নপা রচিত পদ সংখ্যা কতটি? 13টি। প্রাপ্ত পদ সংখ্যা কতটি? 12টি, বুঝতে পেরেছ? তারপর ভুসুকুপা 8টা তৈরি করেছে, 8টা রচনা করেছে। পেয়েছি কয়টা? 6.5টা, 7.5টা। কেন? ওই যে তোমার কত নাম্বারটা? ভুসুকুপার 23 নংয়ের কি আমরা অর্ধেক পেয়েছি, রাইট? 23 নংয়ের অর্ধেক পেয়েছি। সরহপা 4টাই পেয়েছি। কুক্কুরিপা 3টার মধ্যে 2টা পেয়েছি। কত পাই নাই? 48 নাম্বারটা পাই নাই। আর ওনার হচ্ছে কাহ্নপার হচ্ছে 24 নম্বরটা পাই নাই, ঠিক আছে? আর বাকিরা হচ্ছে 1টা করে পদ রচনা করেছেন। বাঙালি কবি লুইপা, সবরপা, কুক্কুরিপা, বিরূপাপা, জয়ানন্দীপা, হ্যাঁ, ভুসুকোপা, এরা সবাই কি কবি? বাঙালি কবি। বিষয়টা হচ্ছে ভাষা বিচারে আরও থাকতে পারে, তবে অনেকে অবাঙালিও ছিলেন, ঠিক আছে? 48 কুক্কুরিপা, আমি কি লিখছি? হ্যাঁ 48, তো এই যে কুক্কুরিপা 3টার মধ্যে 2টো পাওয়া গেছে, আর একটা পাওয়া যায়নি, সেটা কি? সেটা হচ্ছে 48। ওকে।
আচ্ছা, নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন কে? ভুসুকুপা। আজি ভুসুকু বঙ্গালী বলি, এবং তিনি পদ্মা নদীর কথা বলেছেন পৌয়াখাল কত নম্বর পদে? 49 নং পদে। ইম্পর্ট্যান্ট, 49 নং পদে। এবং ভুসুকু কেন বলা হয়? তিনি মানে নিজের কুটিরে সারাক্ষণ তিনি মানে গোপনে অধ্যয়ন করতেন, এবং অন্য ভিক্ষুরা মনে করতেন যে তিনি অলস এবং সবসময় আহার নিদ্রায় সময় কাটান, এজন্য ওনাকে ভুসুকু নামে ডাকতেন। ভুসুকু মানে ভক্ষণ, সুপ্তি, কুটির, বুঝতে পেরেছ? এবং চর্যাপদে তার রচিত পদের সংখ্যা হচ্ছে 8টা। এবং তিনি বলেছেন আজি ভুসুকু বঙ্গালী বইলি নিয় ঘরে নি চণ্ডালে লেলি, মানে চণ্ডালের মেয়েকে বিয়ে করে কবি ভুসুকু বঙ্গালী হলো। শোনো, এটার আবার মানে ধরো এই যে বিভিন্ন লেখকগণ, বিভিন্ন পণ্ডিতগণ যখন ব্যাখ্যা করেন, এটা আবার অন্য ব্যাখ্যাও আছে যে তিনি আসলে বাঙালি ছিলেন না, যে তিনি বলেছেন যে চণ্ডালের মেয়েকে বিয়ে করে তিনি বাঙালি হয়েছেন। যাই হোক, সেটা আমাদের দরকার নেই। আমাদের প্রশ্ন আসলে যে নিজেকে বাঙালি কে বলেছেন, আমরা বলবো ভুসুকুপা বাঙালি বলেছেন, ঠিক আছে? এতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে তিনি বাঙালি কবি, এবং তিনি নালন্দায় বৌদ্ধ ভিক্ষু হিসেবে অবস্থান করেন। নালন্দা তো চেনো না? কুক্কুরিপা, একটু খেয়াল করো তো নামটা কেমন যেন না? আচ্ছা, একমাত্র মহিলা কবি, তবে শিওর না। এই মহিলা কবি কে বলেছেন? মহিলা কবি বলেছেন সুকুমার সেন। কেন বলেছেন? কারণ এখন কেউ যদি বলে আমি রাতে প্রেমিকের সাথে দেখা করতে যাই, তাহলে কি তাকে নিশ্চয় মহিলাই ধরে নেওয়া হবে প্রাথমিকভাবে, আর অন্য চিন্তা হলে সেটা ভিন্ন বিষয়। তো কুকুরিপা খেয়াল করো, দিবসহি বহুরি কাউহি ডর ভাই, মানে দিনের বেলায় কাকের ডাকে ভয় পায়, রাতি ভইলে কামরু যাই, কিন্তু রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে যাই। তাহলে দেখো তো, এই যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জানান 8ম শতকের প্রথমার্ধে কুকুরিপা বর্তমান ছিলেন, এবং তিনি বাংলাদেশের লোক ছিলেন, কিন্তু রাহুল সংকৃতিয়ন আবার সেটা মনে করেন না, দরকার নাই আমাদের, এটা দরকার। ডক্টর সুকুমার সেন ধারণা পোষণ করেন কুকুরিপার ভাষার সাথে নারীদের ভাষার মিল আছে, মানে নারীদের ভাষা একটু আলাদা না, তাই তিনি নারীও হতে পারেন। তাহলে আমরা এটা মনে রাখবো যে যদি বলা হয় চর্যাপদের একমাত্র মহিলা কবি কে, তাহলে তিনি হচ্ছেন কুকুরিপা, রাইট? আদিকবি হচ্ছে লুইপা, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন কবি হচ্ছে সবরপা। একটু খেয়াল করো তো, এখানে আদিকবি আর প্রাচীন কবির মধ্যে যে ঝামেলাটা, অনেকে এটা জিজ্ঞেস করে যে কেন বা কীরকম। তো আদিকবি মানে কি? এখানে চর্যাপদের আদি মানে প্রথম না? আদি মানে কি? প্রথম, রাইট? আর প্রাচীন মানে কি? প্রাচীন মানে হচ্ছে পুরাতন, তাই না? প্রাচীন মানে কি? প্রাচীন মানে হচ্ছে পুরাতন। এখন আদিকবি লুইপা কেন? 1 নম্বর পদটা কার? 1 নং পদ কার? 1 নং পদ হচ্ছে লুইপার, যার কারণে ওনাকে বলা হচ্ছে আদিকবি, ঠিক আছে? এবং তিনি বাঙালি ছিলেন। তো যাই হোক, ওনার হচ্ছে 1 আর 29 নং। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে হচ্ছে প্রাচীন কবি হচ্ছে কে? সবরপা, এবং তিনি মনে করেন এই সবরপা হচ্ছে লুইপার গুরু। এই সবরপা হচ্ছে কি? লুইপার গুরু, এবং তিনিও কি বাঙালি কবি ছিলেন। তো এখান থেকে একটা মানে অনেকে মানে ঝামেলা লাগে যে আসলে প্রাচীন কবি দিলে কি দিব, বা লুইপা কথা আসলে কি বলবো, এতভাবে আসবে না যদি আদিকবি আসে লুইপা। আর যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা উল্লেখ থাকে, তাহলে আমরা কার নাম দিব? সবরপার নাম দিব। এটাই হচ্ছে কথা, ঠিক আছে? কনিষ্ঠ কবিকে কনিষ্ঠ কবি হচ্ছে সরহপা। তাহলে এখানে 6টা প্রবাদ বাক্য আছে। কোথায়? চর্যাপদের 6টা প্রবাদ বাক্য আছে। যেহেতু তোমার গত বিসিএসে তোমার একটা পদের অর্থ আসছে, এই 6টা বাক্য একটু ভালো করে পড়ে নেবা। কেন পড়ে নিবা? অর্থ আসতে পারে। যেমন আপনা মাংসে হরিণা বৈরী, মানে হরিণের মাংসই তার জন্য শত্রু। হাতের কাঙ্কন মাউল উদাপন। আচ্ছা, এগুলো কোনটা কে লিখেছে সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? কোনটা কে লিখেছে সেটা মনে রাখতে হবে, সবাইকে বলে দিচ্ছি। তারা হাতের কাঙ্কন মাউল উদাপন, মানে হাতের কাঙ্কন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না। হাড়িত ভাত নাহি নীতিয়া বেশি, মানে হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভিড় করে। দুহিল দুধু কি বেন্টে সামাই, মানে দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়? যে কথা তুমি বলে ফেলছো, একজনকে কষ্ট দিছো, সেটা কি আবার তুমি ফিরাই নিতে পারবা? মানে এগুলো সবগুলোর আবার কি তোমার গুরু অর্থ আছে। তারপর আসো, বড়স্তন গোহালি কিমো দুঠ বলন্দে, মানে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আনো চাহন্তা আনো বিনোধা, অন্য চাহিতে অন্য বিনষ্ট। তাহলে এগুলো মনে রাখতে হবে। চর্যাপদের ইংরেজি ভাষায় অনুবাদ করেন হচ্ছেন পল্লীকবি জসিমউদ্দিনের কন্যা হাসনা মদুদ, মানে
তোমার মওদুদ আহমেদ, বিএনপির যে মওদুদ আহমেদ ছিল ওনার ওয়াইফ। অনুবাদ গ্রন্থের নাম মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ, আসার সম্ভাবনা নাই। চর্যাপদের ইংরেজি অনুবাদ বললাম। আচ্ছা, এরপর আসো, এখানে একটু খেয়াল করো, রাহুল সাংকৃত্যায়ন তিব্বত থেকে 20টি চর্যাপদ আবিষ্কার করেন, সেগুলো 1954 সালে এলাহাবাদ থেকে প্রকাশিত হয়। এগুলো আরেকগুলো অন্য চর্যাপদ, ঠিক আছে। শশীভূষণ দাশগুপ্ত 1963 সালে নেপাল ও তরাই ভূমি থেকে 250টি পদ আবিষ্কার সংগ্রহ করেন। এর মধ্যে 100টি পদকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করার উদ্যোগ নেন, কিন্তু আকস্মিকভাবে মৃত্যুবরণ করে, সেটা আর তোমার সফল হয়নি। পরবর্তীতে সেগুলো তোমার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ নামে সংকলিত ও প্রকাশিত হয়। এটা জাস্ট মনে রাখতে পারো, নবচর্যাপদ শশীভূষণ দাশগুপ্ত। আর নতুন চর্যাপদ, এটা মনে রাখবা, নতুন চর্যাপদ হচ্ছে চর্যাপদ প্রকাশের পর গত 100 বছরে বাংলাদেশ ও দেশের বাহিরে চর্যাপদ সংগ্রহ, সম্পাদনা এগুলো নিয়ে যে গবেষণাগুলো হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম সর্বশেষ কাজটা করেন কে? ডক্টর মোহাম্মদ শাহেদ, ঢাকা ইউনিভার্সিটির টিচার। 2017 সালের 21 বইমেলায় প্রকাশিত হয় তার নতুন বই নতুন চর্যাপদ। এটা মনে রাখতে পারো, শুধুমাত্র কী নাম? নতুন চর্যাপদ কার? এটা হচ্ছে সৈয়দ মোহাম্মদ শাহেদ, ঠিক আছে। এখানে দেখো, এখানে হচ্ছে জাস্ট তোমার মাহবুবুল আলমের বাংলা সাহিত্যের যে ইতিহাস বইটা আছে সেখান থেকে তোমার চর্যার যে কবিরা আছে, হ্যাঁ, তাদের সম্পর্কে স্ক্রিনশটগুলো দিয়েছি, তোমরা পড়ে নিতে পারো চাইলে, অনেকের পড়ার ইচ্ছা থাকে। এখানে একসাথে সব আছে, একদম সবগুলো আছে, এগুলো থেকে পড়ে নিতে পারো, ঠিক আছে। এতটুকু। সাহিত্য কটা 100 টাকা 200, এটা তুমি কিনবা যেটা রানা ঘোষের, সেটা এখন কোনটা কি যায় না, তবে রানা ঘোষের যেটা সেটা কিনতে পারো। আচ্ছা, আমাকে বলো তো, একদম কেউ আছো যে কিছুই বুঝো নাই, বা যারা একদম নতুন তাদের কাছে ক্লিয়ার কিনা? আমি এখানে আবার একটু সামারি করে দিব। হ্যাঁ, শেষ, লাস্ট স্লাইড কোনগুলো? এগুলো তো হচ্ছে কবিদের সম্পর্কে বলা আছে। একটু সামারি করি, খেয়াল করো। আমরা আজকে কী নিয়ে পড়লাম? চর্যাপদ। কী নিয়ে পড়লাম? চর্যাপদ নিয়ে পড়লাম। চর্যাপদ কি? বৌদ্ধ সহজিয়াদের সাধন সঙ্গীত। হ্যাঁ, এগুলো মূলত কবিতা। তো তখন যেহেতু কবিতা পড়া হতো না, এগুলোকে আমরা কি বলতে পারি? চর্যাপদ। প্রশ্ন আসতে পারে, চর্যাপদ মূলত কি? এগুলো হচ্ছে গান। আর গানটা আমরা আন্ডা বলি না, আমরা আন্ডা বলি না। আচ্ছা, এটা 2017 সালের 21 বইমেলায় প্রকাশিত হয়েছে। এখানে কি লেখা আছে? আচ্ছা, এটা একটু ভালো করে দেখে নিব, 18তে যদি থাকে তাহলে দেখে নিব আমি। হ্যাঁ, তোমাকেও থ্যাঙ্কস। খেয়াল করো, আমরা একটু খেয়াল করি যারা একদম নতুন। তাহলে চর্যাপদ মূলত হচ্ছে গান, কবিতা বা পদ, যেটাই বলো না কেন, অনেক সময় আসে যে চর্যাপদ মূলত কি? গান। তাহলে কাদের? বৌদ্ধ সহজিয়াদের, রাইট, বৌদ্ধ সহজিয়াদের। হ্যাঁ, তো এগুলো তারা কিসে লিখেছেন? এগুলোর হচ্ছে গুরু অর্থ ছিল, এবং মানে আক্ষরিক অর্থে যেটা দেখা যাবে সেটা না, যার কারণে এগুলোকে বলা হচ্ছে কি? সান্ধ্য ভাষা। অনেক সময় আসে যে নিচের কোন সাহিত্যকর্মের সাথে সান্ধ্য ভাষা জড়িত? তাহলে কোন সাহিত্যকর্মের সাথে? চর্যাপদের সাথে, রাইট, চর্যাপদের সাথে সান্ধ্য ভাষা জড়িত। আচ্ছা, তোমাদেরকে কয়েকটা ছোটোখাটো কথা বলি। অনেক সময় আসে যে 84 সিদ্ধা, 84 সিদ্ধা, অনেকে এটা নিয়ে টেনশনে পড়ে যায়। 84 সিদ্ধা, আমি এটা টেনে দিব, তার আগে একটু বলি কয়েকটা কথা। 84 সিদ্ধা কী জিনিস? এই 84 মানে কি বলো তো? 84 মানে কি? 84 না? 84 মানে 84। সিদ্ধা মানে কি? আমরা এই যে চর্যা যারা লিখছে এদেরকে সিদ্ধাচার্য বলছি না? চর্যা যারা লিখছে এদেরকে কি বলছি? সিদ্ধাচার্য বলছি, রাইট। সিদ্ধা, এই 84 সিদ্ধা মানে 84 সিদ্ধা। এটা আমরা বাংলা ভাষায় কতজন বলছি? 23 জন না? পদকর্তা কতজন বলছি? 23 জন। ওই তিব্বতী ভাষায় এটা কতজন? 84 জন। এইটাই, আর কিছু না। এটা নিয়ে অনেকে পরে প্রশ্ন করে। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা প্রশ্ন যেটা স্লাইডে ছিল না, সেটা হচ্ছে এই যে তোমার চর্যাপদগুলো আমরা কেন নেপালে পেলাম, কেন বাংলায় পেলাম না? নেপালে গিয়ে আমরা কেন পেলাম? নেপালের রয়্যাল লাইব্রেরিতে কেন পেলাম? সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পালদের পরে কারা আসে? পালদের পরে আসে সেনেরা, রাইট, সেনেরা। এখন সেনদের মধ্যে যারা ব্রাহ্মণ ছিল, হিন্দুদের মধ্যে যারা ব্রাহ্মণ ছিল, এরা আবার অত্যাচার শুরু করে। একে তো এদিকটা, আবার সেনদের পরে আসে তুর্কিরা। তো বলা হতো যে তুর্কিরা অনেক বেশি কি অত্যাচার করে, আগুন লাগাই দেয়, অনেক কিছু। হ্যাঁ, এবং তোমার এই যে নালন্দা তোমার যে ভাষিটি ছিল, বিহার ছিল তোমার বিভিন্ন, এগুলো পুড়িয়ে দেয়। আচ্ছা, তো তুর্কিদেরটা যেমন বলা হয় ঠিক একইভাবে
পরবর্তীতে এটাও দেখা যাচ্ছে যে মুসলিমরা তোমার কি করে, মানে সাহিত্যের জন্য অনেক বেশি কদর ছিল, হ্যাঁ, পৃষ্ঠপোষকতা ছিল। তখন দেখা যায় যে না, সেনেরাও কি করে, সেনদের মধ্যে যারা ব্রাহ্মণ ছিল তারাও কি করে অত্যাচার করে। আবার এই কারণেও ধারণা করা হয় যে তাদের এই যে নিগুড় অর্থগুলো ব্যাখ্যার জন্য তারা এরকম কি তোমার আক্ষরিক অর্থ মানে এরকম সান্ধ্য ভাষাটা প্রয়োগ করে থাকে। এবং এই কারণে যে সেনদের অত্যাচারে মানে ব্রাহ্মণ যারা তাদের অত্যাচারে, তুর্কিদের অত্যাচারে তারা যে পালিয়ে যায়, তারা বিভিন্ন জায়গায় গিয়ে তোমার আশ্রয় নেয়, নেপালে, তিব্বতে, যার কারণে গিয়ে আমরা চর্যাপদটা কোথায় পাচ্ছি, তোমার নেপালে পাচ্ছি। তো অনেক সময় প্রশ্ন থাকতে পারে সেন তুর্কি নিয়ে অনেকে ঝামেলা করে, সেনদেরও এখানে ঝামেলা আছে, তুর্কিদেরও কারণে যায়, দুটোই। তাহলে এখানে তোমার দুটো অপশন একসাথে থাকবে না, সেন থাকলে সেন দিবা, তুর্কি থাকলে তুর্কি দিবা, ঠিক আছে? সেন থাকলে সেন দিবা, তুর্কি থাকলে তুর্কি দিবা। আচ্ছা, তো খেয়াল করো, নালন্দা কিন্তু আবার শুরু হয়েছে, তাই না? এবং অমর্ত্য সেন ওটার তোমার ছিল, ভিসি ছিল, রাইট? আচ্ছা, সান্ধ্য ভাষা, তাহলে বৌদ্ধ সহজিয়ারা যেগুলো লেখে এগুলোতে আমরা দেখতে পাচ্ছি সান্ধ্য ভাষা, এবং হরপ্রসাদ শাস্ত্রী এগুলো পাওয়ার পরে এগুলোর নাম দিয়েছে কি, এগুলো বলেছে এগুলো সান্ধ্য ভাষা, তাই না? আবার একই সাথে কি বাংলা ভাষাও বলেছেন যে বাংলা ভাষায় রচিত, এবং কী কারণে সান্ধ্য ভাষা কেমন সেটা আমরা তোমাদের দেখিয়েছি। এখন আসো, এগুলোতে আমরা কয়টা পুঁথি ছিল? 4টা পুঁথি ছিল, চর্যা বিনিশ্চয়, তারপর হচ্ছে সরবপাদের দোহা, কাণ্ডপাদের দোহা, তাই না? তো এই 4টার মধ্যে তোমার চর্যা বিনিশ্চয় শুধুমাত্র কিসে ছিল? বাংলায় লেখা ছিল, রাইট? এই 4টাকে একসাথে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কী নামে প্রকাশ করা হয়? 1000 বছরের কী নামে বলো, কারো কি মনে আছে? ভেরি গুড। তাহলে এখানে কি শুধু চর্যাপদটা ছিল নাকি? এই যে 1000 বছরের পুরাণ বাংলায় বৌদ্ধগান ও দোহা, এখানে কি শুধু চর্যাপদ ছিল? না, এখানে 4টাই ছিল, এখানে 4টাই ছিল। তো আসো, এরপর 1916 সালে প্রকাশিত হওয়ার পরে এটাতে হচ্ছে সবাই তোমার বিভিন্ন মতামত প্রকাশ করে, এবং তোমার উড়িয়া, অসমিয়া এরাও বলতে থাকে যে এটা ওদের ভাষার প্রাচীন নিদর্শন। তখন তো বিজয়চন্দ্র মজুমদার সর্বপ্রথম বলে যে চর্যাপদ বাংলা ভাষায় রচিত নয়। কত সালে? 1920 সালে। বিজয়চন্দ্র মজুমদার এই কথা বলার পরে ডক্টর সুনীতি কুমার এগিয়ে আসে প্রমাণ করার জন্য যে না, চর্যাপদ বাংলা ভাষায় লেখা, এবং সেটা তিনি প্রমাণ করেন কোন গ্রন্থে? ODBL গ্রন্থে। কত সালে? 1926 সালে। 1926 সালে। তাহলে অনেক সময় প্রশ্ন আসতে পারে যে চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে কে আলোচনা করেন? ডক্টর সুনীতি কুমার। কত সালে? 1926 সালে। কোন বইয়ে? ODBL-এ গেল। এখন আসো, 1926-এর পরে আমরা যে প্রশ্নটা বেছে, আচ্ছা এখানে আরেকটা, যেমন ডক্টর শহীদুল্লাহ তখন কি বলেন যে চর্যাপদ হচ্ছে বঙ্গ কামরূপী। তারপর আসো 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের তোমার ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করে, রাইট? চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে কত সালে? 27 সালে। এরপরে 1927 সালের পরে আমরা কত সাল পাচ্ছি? 1907 সালে ধর্মতত্ত্ব পাচ্ছি। তারপরে এখানে আমরা গুরুত্বপূর্ণ যে কবি সাহিত্যিক তাদের কবিদের নিয়ে আমরা মূলত এখানে আলোচনা করেছি। কারা সবচেয়ে বেশি পদ রচনা করেছে? হচ্ছে কান্নপা। সবচেয়ে বেশি পদ রচনা করেছে হচ্ছে কত? কান্নপা, 13টা। 13টার মধ্যে আমরা পেয়েছি কয়টা? আমরা পেয়েছি হচ্ছে 12টা। কেন? কারণ আমরা মূল পদ কতটা পেয়েছি? যেই তোমার পুঁথিটা ছিল সেখানে 46.5টা ছিল, 46.5টা ছিল। কোনটা কোনটা পাই নাই? 24, 25, 48 পাই নাই, আর 23-এর অর্ধেক পাই নাই। 23-এর অর্ধেক পাই নাই, এজন্য আমরা 46.5টা বলেছি। 23-এর 6 লাইন পেয়েছি 10 লাইনের মধ্যে, এজন্য আমরা বলেছি 46.5টা, ঠিক আছে? আচ্ছা, পরবর্তীতে আমরা আবার এগুলো পাই, কোথায় পাই? একটা তিব্বতী অনুবাদ থেকে পাই। ওই তিব্বতী অনুবাদটা কে করেছিল? কীর্তিচন্দ্র করেছিল। তিব্বতী অনুবাদটা কে করেছিল? কীর্তিচন্দ্র। আর তিব্বতী অনুবাদটা আবিষ্কার করেছিল কে? প্রবোধচন্দ্র বাগচি। প্রবোধচন্দ্র বাগচি, ঠিক আছে? এবং সেখান থেকে আমরা পরবর্তীতে বুঝতে পারি যে 25 নং পদটা কে লিখেছেন? তন্ত্রীপা লিখেছেন। হ্যাঁ, যদিও আমরা বাংলায় পাই নাই, কিন্তু আমরা কিসে পেয়েছি? সেটা আমরা তিব্বতী অনুবাদে আমরা পেয়েছি। বুঝতে পেরেছ? তারপর চর্যাপদের মধ্যে আমরা তোমার প্রবাদ বাক্য পাচ্ছি কয়টা? 6টা পাচ্ছি। এই 6টা প্রবাদ বাক্য ভালো করে দেখে নিতে বলেছি, কে লিখেছেন সেটাও দেখে নিতে বলেছি। এবং আমরা লারিডম্বি পার শেষ পর্যন্ত কোনো পদ পাইনি, শেষ পর্যন্ত কোনো পদ পাইনি। তোমার যে পুঁথিটা পাওয়া গিয়েছিল সেখানে লেখা ছিল যে লারিডম্বি পার, মানে 10 নং পদের পরে লেখা ছিল যে লারিডম্বি পা নামে একজন কবির কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি, মুনি দত্ত এটার কোনো ব্যাখ্যা দেয়নি। হ্যাঁ, যার কারণে সেই পদটাও তিনি কি দেন নাই।
10 নং কার 10 নং ধরা যেতে পারে তোমার লাইডোমিপার। আচ্ছা, এখানে কিন্তু অন্য 10 নংটা কিন্তু আছে, খেয়াল করো। যেটা নাই সেটা তো নাই, এজন্য যে উনি একটা নাম্বার বাদ দিয়েছে বিষয়টা কিন্তু তা না, উনি কোনো নাম্বার বাদ দেয়নি, বুঝতে পেরেছো? 10 নং কিন্তু কার 10 নং হচ্ছে তোমার কান্নপার, 10 নং কান্নপার, 11 নং হচ্ছে কান্নপার, 12 তোমার কান্নপার, মানে এজন্য তিনি যে একটা বাদ দিয়েছে বিষয়টা তা নেই। এবং মুনি দত্ত হচ্ছে সংস্কৃত টিকাকার ছিল, তিনি 11 নং পদের কোনো ব্যাখ্যা করেননি। তাহলে 11 নং পদ কোনটা? এখানে যে এটা কান্নপার আছে এটা না, মানে মূল পুঁথিতে 11 নম্বর যেটা ছিল সেটা, ঠিক আছে? এতটুকুই। আর চর্যাপদের বাঙালি কবি হচ্ছে ভুসুকুপা, অর্থাৎ যিনি নিজেকে বাঙালি বলেছেন। এছাড়াও আরও বাঙালি কবি হচ্ছে লুইপা, কুকুরিপা, বিরুবাপা, সবরপা, জয়ানন্দ, ধাম্পা, এরা সবাই হচ্ছে কি তোমার বাঙালি পদকর্তা, ঠিক আছে? এতটুকুই। আর একমাত্র মহিলা কবি কুকুরিপা, এবং এটা বলেছেন ডক্টর সুকুমার সেন, কারণ ওনার যে তোমার রচনাগুলো সেগুলো কি দেখতে মনে হয় যেন মহিলাদের ভাষা। আদিকবি হচ্ছে, হ্যাঁ, পদকর্তা আর পদ নিয়ে ভিন্ন কথা বলেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বলেছে তোমার পদকর্তা 23 জন, পদ হচ্ছে 50টা। আর সুকুমার সেন বলেছে হচ্ছে তোমার পদকর্তা হচ্ছে তোমার 24 জন, আর পদ হচ্ছে 51টা, ঠিক আছে? আদিকবি হচ্ছে লুইপা, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন কবি হচ্ছে সবরপা, এবং সবরপা লুইপার শিষ্য ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ঠিক আছে? এতটুকু। আর তোমরা বাকিটা হচ্ছে দেখে নিবে, ভালো করে পড়ে নিবে, বইয়ের সাথে মিলাবা, দেখবা যে সব ক্লিয়ার হয়ে যাবে যারা একদম নতুন, ঠিক আছে? আল্লাহ হাফিজ, তাহলে ভালো থেকো সবাই।